বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। নির্দেশনা না মানলে একা হয়ে পড়তে হবে নেতানিয়াহুকে, হুঁশিয়ারি ট্রাম্পের। সন্দেহ সংশয় সত্ত্বেও তেহরান ওয়াশিংটন সমঝোতায় জোর প্রচেষ্টা। এবার লোকসভাতেও ফাটল, মমতা ব্যানার্জির দলে বিজেপিকে সমর্থনের ঘোষণা। আরও 20 এমপির 2/3 সংখ্যাগরিষ্ঠতার পথে মোদীর সরকার। পরমাণু অস্ত্র তৈরিতে গেল এক বছরে $11,900 কোটি ব্যয় বিভিন্ন দেশের, $6,900 কোটি ব্যয় শুধু যুক্তরাষ্ট্রেরই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি বার্তার কারণেই এবার ইরানে বড় হামলার পরিকল্পনা থেকে পিছিয়েছে ইসরায়েল। এমন তথ্য জানিয়েছে দুই দেশের একাধিক গণমাধ্যম। কথা না মানলে একা হয়ে পড়তে হবে নেতানিয়াহুকে। ট্রাম্পের এমন হুমকি লাগাম টেনেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আবারও ফোন কলে বিবাদ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তেল আবিবের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী চ্যানেল 12। প্রতিবেদন বলছে, ইরানে পাল্টা হামলা না করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছিলেন ট্রাম্প। এক পর্যায়ে মেনেও নিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। পরবর্তীতে প্রতিরক্ষা বিভাগের সাথে আলোচনার পর করেন সিদ্ধান্ত বদল। আর সে পরিকল্পনার কথা মার্কিন প্রশাসনকে জানানো হয় শেষ মুহূর্তে। ততক্ষণে ইরান অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে ইসরায়েলের ফাইটার জেট। যদিও হামলার পরিধি কিংবা সময়সীমা খুব বড় ছিল না। এরই মধ্যে আবার নেতানিয়াহুর প্রতি কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, সতর্ক না হলে একা হয়ে পড়তে হবে তেল আবিবকে। নিজের রাস্তা খুঁজে নিতে হবে নিজেকেই। We have ongoing negotiations in Iran. নেতানিয়াহুর লাগাম টানতে মধ্যপ্রাচ্যের আরও 5টি দেশও অনুরোধ করেছিল ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন এই কথা। এছাড়া ইরানের সাথে চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই নেতানিয়াহুর সামনে, এমন কথাও বলেছেন ট্রাম্প। ট্রাম্পের হুমকি ইসরায়েলের উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে অবশ্য সন্দিহান বিশ্লেষকরা। অনেকেই বলছেন, তেল আবিবকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা, অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের সুরক্ষায় তৎপরতা বন্ধ না করে কেবল কড়া বার্তায় মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। এর আগে যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গালাগালও করেছিলেন ট্রাম্প, যা উপেক্ষা করেই আগ্রাসন চালিয়ে গেছেন নেতানিয়াহু। ইরান ইসরায়েল সংঘাত আপাতত থেমেছে। যুদ্ধবিরতির পর আবারও সামনে এসেছে বহুদিনের অচল অবস্থায় থাকা ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। ওয়াশিংটন বলছে সমঝোতা খুব কাছাকাছি। তেহরানও দরজা পুরোপুরি বন্ধ করেনি, কিন্তু অবিশ্বাস, জব্দকৃত সম্পদ এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে এখনও রয়ে গেছে বড় বাধা। তাহলে কি সত্যিই হতে যাচ্ছে নতুন কোনো চুক্তি, নাকি যুদ্ধবিরতির আড়ালে কূটনৈতিক লড়াই আরও জটিল হচ্ছে? ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের পর যুদ্ধক্ষেত্রে অস্ত্র কিছুটা নীরব। তবে এই পরিস্থিতিতে তেহরান ওয়াশিংটন সমঝোতা ইস্যুতে কূটনীতির ময়দানে চলছে নতুন লড়াই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সাথে আলোচনা চলছে এবং 1 থেকে 2 দিনের মধ্যেই এর অগ্রগতি স্পষ্ট হতে পারে। যুক্তরাষ্ট্রের কৌশল সফল হচ্ছে এবং খুব শিগগিরই পূর্ণ বিজয় ঘোষণা করা সম্ভব হবে, এমন দাবিও ট্রাম্পের। We have ongoing negotiations in ইরানের সাথে আমাদের আলোচনা চলছে। আশা করি 2-1 দিনের মধ্যেই আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। হরমুজে আমরা কঠোর অবস্থানেই থাকবো। আমাদের আড়ালে সেখান দিয়ে কোনো কিছুই যেতে দেয়া হবে না। I think it's going well. এই পরিস্থিতিতে হোয়াইট হাউসও আশাবাদী। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরান আলোচনার টেবিলে বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে এসেছে। এই অবস্থায় সমঝোতা হলে সেটি হবে মার্কিন জনগণের জন্য বড় অর্জন, শুধু ওয়াশিংটনই নয়। মধ্যস্থতাকারী পাকিস্তানও ইতিবাচক সমঝোতা ইস্যুতে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলছেন, আলোচনার চূড়ান্ত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে দুপক্ষই। সাম্প্রতিক যে সংঘাত হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সব পক্ষই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। আশাবাদী হলেও সংশয় সন্দেহ এখনও পুরোপুরি দূর করতে পারেনি ইরান। তেহরান বলছে, শান্তি আলোচনা ইরানের কাছে যুদ্ধেরই আরেকটি অংশ। এই অবস্থায় কোনো স্থায়ী সমঝোতার জন্য জব্দ করা প্রায় $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠেছে। এই সংকটের কারণ হলো যুক্তরাষ্ট্রের শর্ত ভঙ্গ করা। তাদের প্রতিটি পদক্ষেপই বলে দেয় যুক্তরাষ্ট্র সমঝোতা কিংবা আলোচনা কোনোটাতেই আগ্রহী। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার সম্ভাবনা বাস্তব হলেও তা এখনও নিশ্চিত নয়। আগামী কয়েকদিনের আলোচনায় ঠিক করে দিতে পারে মধ্যপ্রাচ্য নতুন এক কূটনৈতিক অধ্যায় প্রবেশ করবে, নাকি আবারও ফিরে যাবে সংঘাতের পুরনো চক্রে।
সৌদি আরব সীমান্তের কাছে ভূপাতিত হয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানিয়েছে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে ক্ষেপণাস্ত্রটি। সীমান্তের কাছাকাছি একটি জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে সেটি। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রযুক্তিগত পর্যালোচনার পর জানা গেছে অন্য কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করে ছোড়া হয়েছিল ক্ষেপণাস্ত্রটি। যান্ত্রিক ত্রুটির জেরে গতিপথ থেকে বিচ্যুত হয়ে যায় সেটি। ভাঙতে ভাঙতে কয়েক ভাগে বিভক্ত পশ্চিমবঙ্গের হালের প্রভাবশালী দল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিদ্রোহের পর এবার লোকসভাতেও ফাটল দেখা দিয়েছে মমতা ব্যানার্জির দলে। বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএকে সমর্থনের ঘোষণা দিয়েছে লোকসভার আরও 20 এমপি, যার অর্থ পার্লামেন্টের নিম্নকক্ষে মমতার অনুগত রইল আর মাত্র 8 এমপি। অন্যদিকে ভিন দলের এমপিকে দলে ভিড়িয়ে প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার পথে এনডিএ সরকার। একসময় ছিলেন ভারতের সফলতম রাজনীতিবিদদের একজন। নিজ হাতে গড়া দল তৃণমূল কংগ্রেসেরও ছিল তুমুল জনপ্রিয়তা। ভোটে হারার পর থেকে যেন তার সবই বিলীন হচ্ছে ধীরে ধীরে। ভারতীয় রাজনীতির চিরচেনা সুর, বিদ্রোহ আর দল পরিবর্তনের জোয়ারে গা ভাসিয়েছেন মমতা ব্যানার্জির দীর্ঘদিনের অনুসারীরা। এর মধ্যে লোকসভার 20 এমপি আপন করে নিয়েছেন ক্ষমতাসীন জোট এনডিএকে, যেখানে রয়েছেন বারাসাতের এমপি কাকলি ঘোষ দস্তিদার, বীরভূমের শতাব্দী রায় সহ অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার, জুন মালিয়ার মতো আলোচিত নেতা নেত্রীরা। বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে তিনি বসে তিনি তাদেরকে বলেন, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন, রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করুন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথভাবে বাংলার উন্নয়ন করবে। দলে থেকেও যাদের না থাকার মতো থাকে, অন্য কাউকে সাপোর্ট করে, তখন তাদের নৈতিক দায়িত্ব নিয়ে সুখেন্দু শেখর রায় যেমন পদত্যাগ করেছিলেন, তেমনি সবাইকে পদত্যাগ করা উচিত। লোকসভায় তৃণমূলের এমপি সংখ্যা 28, এখন তা নেমে দাঁড়িয়েছে মাত্র 8 জনে। অনুগতদের মধ্যে রইল অভিষেক ও কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদের মতো এমপিরা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখন মোটা দাগে 3 ভাগে বিভক্ত, যার এক পক্ষ বিধানসভার নেতা ঋতব্রতপন্থী, আরেক পক্ষ এনডিএ জোটপন্থী আর সর্বশেষটি মমতার অনুগতরা। তৃণমূল শিবিরের দলবদলের জেরে লোকসভায় রীতিমতো বাজিমাত করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 292 থেকে এখন সরকারি দলের আসন সংখ্যা দাঁড়াচ্ছে 312-তে, অর্থাৎ পার্লামেন্টের 2/3 362 আসন অর্জনের পথে আরও এক ধাপ এগোলো মোদী সরকার। और अब सांसदों ने भी ये निर्णय लिया है कि वो तृणमूल कांग्रेस টিএমসির এমপিরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। মমতা ব্যানার্জি তার ভাইপোকে নিয়ে আচ্ছন্ন, এ কারণেই দল তার হাত থেকে ফসকে যাচ্ছে। তার উচিত ভাতিজার চেয়ে দলকে বেশি প্রাধান্য দেয়া। परंतु हाँ, ये पुत्र मुंह में লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে সহজেই যে কোনো আইন প্রণয়ন ও পাশ করাতে পারবে বিজেপি সরকার। কয়েক ঘন্টার ব্যবধানে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের 2 আলোচিত নেতা। সোমবার সকালে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সীমান্ত দিয়ে নেপাল যাওয়ার সময় পুলিশের হাতে পাকড়াও হন দাপুটে নেতা জাহাঙ্গীর খান। আর গভীর রাতে বিশেষ অভিযানে বাসা থেকে গ্রেফতার হন বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি অপরাধ ও চাঁদাবাজির মামলা রয়েছে। দক্ষিণ 24 পরগনার ফলতা থেকে এবারে বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান, কিন্তু 21 মে নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে সরে দাঁড়ান তিনি। ভোটে হারের পর থেকেই পলাতক ছিলেন জাহাঙ্গীর খান। এদিকে চাঁদাবাজির অভিযোগ পেয়ে রাজারহাটে সব্যসাচী দত্তের বাসায় অভিযান চালায় পুলিশ। আটক করে তাকে নেওয়া হয় থানায়। সেখানে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার দেখানো হয় সব্যসাচী দত্তকে। পুলিশ বাহিনীর সাথে পাকিস্তানের আঞ্চলিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির মধ্যকার সংঘর্ষে উত্তপ্ত আজাদ জম্মু কাশ্মীর। প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর 4 সদস্যের। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী রাওয়ালকোট শহরের কম্বাইন্ড মিলিটারি হসপিটালের সামনে হয়েছে এই সংঘর্ষের ঘটনা, যার সূত্রপাত গেল শুক্রবার পুলিশের গুলিতে নিহত এক ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে হাসপাতালের বাইরে ধর্মঘটে জড়ো হয় নিহতের স্বজন ও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থকরা। নিহতের বিচারের পাশাপাশি সংগঠনটির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতেও চলে আন্দোলন। এই সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিবৃতিতে অন্তত 2 জন বিক্ষোভকারী নিহত ও বহু মানুষ আহতের খবর নিশ্চিত করেছে প্রশাসন। আটক করা হয়েছে সংগঠনটির অন্তত 72 সদস্যকে।
স্মরণকালের সব রেকর্ড ভেঙে অস্ত্র নির্মাণে গেল এক বছরে $119 বিলিয়ন খরচ করেছে বিশ্বের পারমাণবিক অস্ত্রে পরিপূর্ণ দেশগুলো। পারমাণবিক অস্ত্রবিরোধী সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এই তথ্য, যার মাঝে কেবল যুক্তরাষ্ট্রেরই একক ব্যয় $69.2 বিলিয়ন। গবেষকদের তথ্য মতে এসব অস্ত্র নির্মাণের একদিনের খরচেই সম্ভব প্রায় 20 লাখেরও বেশি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। একদিকে ধ্বংসের হাত থেকে মানব সভ্যতা বাঁচাতে বড় বড় ছোড়া বুলি, অন্যদিকে সেই সভ্যতাকেই ধুলির সাথে নিখুঁত নকশায় তৈরি বিধ্বংসী সব মারণাস্ত্র। সর্বকালের রেকর্ড ভেঙে গেল এক বছরে পরমাণু অস্ত্র নির্মাণে $11,900 কোটি খরচ করেছে বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী 9টি শক্তিধর দেশ। বিস্ফোরক এই তথ্য সামনে এনে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পারমাণবিক অস্ত্রবিরোধী সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স। এতে বলা হয়, পারমাণবিক অস্ত্র নির্মাণে 2024 সালের তুলনায় $16.8 বিলিয়ন বেশি অর্থ ব্যয় করেছে নিউক্লিয়ার ক্লাবের সদস্য রাষ্ট্রগুলো। এবছর কেবল যুক্তরাষ্ট্রের একক ব্যয় $69.2 বিলিয়ন। $13.5 বিলিয়ন অর্থ ব্যয়ের হিসেবে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। এছাড়াও যুক্তরাজ্য $12.6 বিলিয়ন, রাশিয়া $9.5 বিলিয়ন, ফ্রান্স $7.7 বিলিয়ন পারমাণবিক অস্ত্রের পিছনে খরচ করে অবস্থান করছে তালিকার উপরের দিকে। কম যায়নি ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া, এমনকি ইসরায়েলও। অস্ত্র তৈরিতে $2.8 বিলিয়ন খরচ করে তালিকার উপরের দিকে রয়েছে ভারত। প্রতিযোগিতায় নেমে ইসরায়েলের ব্যয় $1.1 বিলিয়ন ও উত্তর কোরিয়ার ব্যয় $0.66 বিলিয়ন। ICAN জানিয়েছে গেল 5 বছরে সব মিলে $471 বিলিয়ন ব্যয় করেছে এসব পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো। বর্তমানে সব মিলে 12,000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড ও বোমা রয়েছে এই 9টি দেশের কাছে, যার 83% বেশির অধিকারী যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের এই সম্প্রসারণ বেশ উদ্বেগজনক। এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হয়ে এই সব অস্ত্র ব্যবহারের ঝুঁকি আরও বেড়ে চলেছে। সত্যি বলতে আমি বেশ আতঙ্কিত। পারমাণবিক অস্ত্রের পেছনে একদিনে খরচ করা অর্থ দিয়ে সম্ভব 20 লাখেরও বেশি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জরিপে জানিয়েছে সংস্থাটি। বিশ্বের ক্রমবর্ধমান জরুরি সমস্যাগুলো সমাধানের চেয়ে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আধুনিক করার দিকে বেশি ঝুঁকছে শক্তিধর রাষ্ট্রগুলো। গবেষকদের ধারণা 2034 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র খাতে ব্যয় ছাড়িয়ে যাবে $1 ট্রিলিয়ন। দীর্ঘ 7 বছর পর দুদিনের সফরে উত্তর কোরিয়ায় অবস্থান করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে অর্থনৈতিক সহায়তা জোরদার, রাশিয়ার উত্তর কোরিয়ার উপর একক প্রভাব কমিয়ে আনা ও তাইওয়ান ইস্যুতে হয়েছে আলোচনা। বিশ্লেষকরা বলছেন বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থান জোরদারেই এই কূটনৈতিক প্রচেষ্টা বেইজিংয়ের। 7 বছরের দীর্ঘ বিরতির পর উত্তর কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুদিনের সফরে রাজধানী পিয়ংইয়ং এ সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে আলোচনায় বসেন চীনা প্রেসিডেন্ট। চলতি বছরে শি জিনপিং এর প্রথম আন্তর্জাতিক সফরটিকে বেইজিং পিয়ংইয়ং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ঐতিহাসিক সূচনা হিসেবে অভিহিত করা হচ্ছে। বিশ্লেষকদের মত, তাইওয়ান ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন জোরদার করার জন্য চীনের কূটনৈতিক ধারাবাহিক তৎপরতার অংশ এই সফর। ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও ইউরোপীয় নেতৃবৃন্দদের সাথে বেইজিং এর ধারাবাহিক বৈঠকের পরপরই শি জিনপিং এর এই সফর বেশ কৌতূহল উদ্দীপক, যা বিশ্ব রাজনীতিতে বেইজিংকে কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরার একটি কূটনৈতিক সুদূর প্রসারী প্রচেষ্টা। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহায়তা, রাশিয়ার উপর উত্তর কোরিয়ার নির্ভরতা কমিয়ে আনা, আধিপত্যবাদ বিরোধী অবস্থান ও নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন দুদেশের প্রধান। এ সময় চীনের ওয়ান চায়না প্রিন্সিপালের প্রতিও নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে এই বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ কিংবা ওয়াশিংটন পিয়ংইয়ং সম্পর্ক নিয়ে তোলা হয়নি কোনো কথা, যার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক এই মিত্রতাকে সম্পূর্ণ নিজেদের শর্ত ও নিয়ন্ত্রণে পরিচালনার ইঙ্গিত দিয়েছে বেইজিং। তাইওয়ান ইস্যুতে উত্তর কোরিয়া বরাবরই চীনকে সমর্থন করে আসছে, তবে বিগত কয়েক বছরে রাশিয়ার সহায়তা পেয়ে চীনের উপর অনেকটাই নির্ভরতা কমিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। তাই রাশিয়ার একক প্রভাব কমাতে পিয়ংইয়ং এর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেইজিং এর এই তোড়জোড়। দীর্ঘ আলোচনার পর দুপক্ষই নানা রকম প্রতিশ্রুতি দিলেও হয়নি নির্দিষ্ট কোনো চুক্তি। তাই এই সম্মেলনের কার্যকর প্রভাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে সোমবার প্রণালীর কাছাকাছি আচমকা বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। তবে এই দুর্ঘটনার নেপথ্যের কারণ হামলা, দুর্ঘটনা নাকি যান্ত্রিক ত্রুটি তা এখনও নিশ্চিত করেনি মার্কিন সেন্টকম। জানা গেছে জীবিত উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারটির ভেতরে থাকা দুজন পাইলটকেও তাদের নিরাপদে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The pilots are fine, yeah. And what Nobody what injured. brought it down? We are going to issue a report tomorrow, but the pilots are fine, yeah. সামরিক বাহিনীকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ তুলে আলিবাবা, বাইডু ও বিওয়াইডির মতো চীনের 3টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার চীন ভিত্তিক বহুজাতিক এসব ব্র্যান্ডকে কালো তালিকাভুক্ত করে পেন্টাগন। এর ফলে দুই দেশের মধ্যে বহু বছর ধরে চলে আসা ভঙ্গুর সম্পর্ক আরও জটিল হবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলে বিদেশে ব্যবসা পরিচালনা করে এসব প্রতিষ্ঠান। একে বৈষম্যমূলক আচরণ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস। ওয়াশিংটনের এই ধরনের পদক্ষেপ বন্ধ করার পাশাপাশি বেজিং এর জন্য ন্যায্য ও বৈষম্যহীন বাণিজ্যিক পরিবেশের দাবি জানানো হয়। এছাড়াও কালো তালিকাভুক্ত আলিবাবার মতো বেসামরিক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রাখার কোনো ভিত্তি নেই বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখে সমস্বরে দুয়োধ্বনি দিল হাজারো মানুষ। নিউ ইয়র্ক সিটিতে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনে ফাইনালে হয়েছে এই ঘটনা। মেডিসন স্কোয়ার গার্ডেনের এক্সিকিউটিভ স্যুটে বসে এনবিএর ফাইনাল উপভোগ করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ম্যাচের প্রায় শেষের দিকে জাতীয় সঙ্গীত শুরু হলে বড় পর্দায় দেখা যায় তাকে, আর তখনই একযোগে ভুয়া ভুয়া চিৎকারে চারপাশ কাঁপিয়ে তোলে গ্যালারি ভর্তি হাজারো দর্শক। তবে তিরস্কার উপেক্ষা করেই হাসি মুখে জাতীয় সঙ্গীতের সম্মানে স্যালুটের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রেসিডেন্টকে। ফিলিপাইনে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 37 জনে, আহতদের শতাধিক। শুধুমাত্র সকসারজেন অঞ্চলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 31টি মরদেহ। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই তথ্য। 10,000-এরও বেশি বাসিন্দা হারিয়েছেন ঘরবাড়ি। সোমবার স্থানীয় সময় সকালে দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি। ভূপৃষ্ঠ থেকে মাত্র 6.5 মাইল গভীরে এর উৎপত্তিস্থল ছিল। কম্পনের পর 1 থেকে 6 মাত্রার প্রায় 140টি আফটার শক অনুভূত হয় আশপাশের অঞ্চলগুলোতে। সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করা হয় ফিলিপাইন সহ এশিয়ার কয়েকটি দেশে। আয়তনের দিক থেকে ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওতে আনুমানিক 2.5 কোটি মানুষের বসবাস। ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত হয়েছে অন্তত 4 জন। মঙ্গলবারের এই হামলায় আহত হয়েছে 20 জনেরও বেশি। কর্তৃপক্ষ জানায় দেশটির খার্কিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় রাশিয়া। ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চলছে। হামলার সময় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতাদের সাথে আলোচনা শেষে কিয়েভে ফিরছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি বেশ কিছু বড় হামলার পর যুদ্ধবিরতির আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সক্রিয় অংশগ্রহণে সংলাপের প্রস্তাব দেন ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতি সংলাপ উপেক্ষা করে রাশিয়ার এই হামলায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ভারতে তপ্ত গলিত লোহায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন শ্রমিক। সোমবার অন্ধ্রপ্রদেশে হয় এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে রাজ্যটির একটি ইস্পাত কারখানায় ক্রেনের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল গলিত লোহা ভর্তি একটি বালতি। হঠাৎ পাত্র থেকে ছিটকে পড়ে প্রচণ্ড উত্তপ্ত লোহা, এবং সে সময় তরল লোহার তাপমাত্রা ছিল প্রায় 16,000 ডিগ্রি সেলসিয়াস। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 6 জন। নিহতদের পরিবার ও আহতদের সব রকম সহায়তার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিলিতে কাঠের তক্তার মধ্যে করে পাচারের সময় জব্দ করা হয়েছে 100 টনের বেশি কোকেন ও কেটামিন মাদক। কর্তৃপক্ষ জানায় সোমবার এসব মাদক উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 700 কোটি ইউরোর বেশি। কাঠ দিয়ে বাক্স তৈরি করে পাচার করা হচ্ছিল মাদক, এবং সেই কাঠের তক্তার ভেতরে বাক্সে এসব কোকেন ও কেটামিন লুকিয়ে রাখা হয়। মোট 45টি কন্টেইনার জব্দ করে চিলির নিরাপত্তা বাহিনী। ইউরোপে পাচারের জন্য পাঠানো হচ্ছিল মাদকের চালানটি। এর পেছনে কোন মাদক চক্র জড়িত তা জানতে চলছে তদন্ত। ভূরাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই। এখানে দাবার গুটি কেবল সরল রেখায় না, প্রয়োজনে লম্বা লাফ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে। আবার প্রয়োজনে আগ্রাসী ঘোড়ার লাগামও টেনে ধরতে হয়। 7 বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উত্তর কোরিয়া সফরও ঠিক তেমনই। বিশ্ব নেতারা যেখানে শির সঙ্গে দেখা করতে বেজিং এর লাইন ধরেছেন, সেখানে বছরের প্রথম সফরে তিনি ছুটে গিয়েছেন পিয়ংইয়ংয়ে। এই সফরকে কেবল বন্ধুত্বের ফ্রেমে দেখার সুযোগ নেই, বরং পূর্ব এশিয়ার ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ ভূরাজনীতির দাবার গুটি সাজানোর এক
কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে শির পিয়ংইয়ং সফরকে। 3 দিনের সফরের শেষ দিনে পিয়ংইয়ংয়ে এক শীর্ষ বৈঠকে বসেন কিম সিং। বৈঠকের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি ছাড়াও সামরিক, কূটনৈতিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হন দুই রাষ্ট্রপ্রধান। আগামীতে এই ধারা বজায় রাখতে উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত সফরের সিদ্ধান্ত হয় বৈঠকে। এসবের বাইরে শির এবারের সফর আলাদাভাবে দৃষ্টি কেড়েছে। তিনি কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ নিয়ে কিছু না বলায়। অতীতে নিয়মিত এই অবস্থানের কথা বললেও এবার সে ছিলেন চুপ। অথচ শির পিয়ংইয়ং সফরের 2 দিন আগেও ক্ষেপণাস্ত্র কারখানা ও অস্ত্রমানের পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন কিম। শুধু তাই নয়, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে সম্প্রতি সংবিধানেও নিজেদের অন্তর্ভুক্ত করেছে দেশটি। সব জেনেও এ ব্যাপারে শির চুপ থাকা বার্তা দিচ্ছে ভিন্ন কিছু। অতীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের কিছুটা টানাপোড়েন চললেও দুদেশের সম্পর্ক অনেকটা রক্তের বন্ধনের মতোই, যা চাইলেও সহজে ছিন্ন করার উপায় নেই। চীন ও উত্তর কোরিয়া যা স্বীকারও করে, কারণ কোরিয়া যুদ্ধে চীনা সেনারা উত্তর কোরিয়ার পক্ষে লড়াই করে জীবন দিয়েছে। পুরনো সেই সম্পর্ক পুনরায় জাগিয়ে তোলার আভাসও মিলেছে এ সফরে। চীনা সেনাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে গিয়ে এই দুই নেতা একটি গাছ রোপণ করেছেন, যে গাছকে দুই দেশের চিরনবীন বন্ধুত্বের প্রতীক বলে অভিহিত করেছে চীন। অন্যদিকে শিকে নিজেদের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় অতিথি হিসেবে অভিহিত করে আবারও এক চীন নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন কিম। উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম জনবিচ্ছিন্ন দেশগুলোর একটি। সেই দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় কেন এতটা জোর দিচ্ছেন সে? এ ব্যাপারে ভূরাজনীতি বিশ্লেষকদের ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। সেই সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইও করছে দেশটির সেনারা। উত্তর কোরিয়ার এই রাশিয়ার প্রতি ঝুঁকে পড়া চীনের জন্য কিছুটা উদ্বেগের, কেননা এই অঞ্চলে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সামরিক সহযোগিতা মোকাবেলায় উত্তর কোরিয়াকে প্রয়োজন চীনের। তাই রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান প্রভাবের মধ্যেই কিমকে নিজের পাশে রাখতে চান শি, যে কারণে পারমাণবিক ইস্যুতেও কিমকে কিছুই বলেননি শি, যাতে পরিষ্কার উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার বিষয়টি নীরবে মেনে নিচ্ছে বেইজিং। পারমাণবিক ইস্যুতে ছাড় দিলেও পিয়ংইয়ংকে কিছুতেই একা ছাড়তে চায় না বেইজিং। পুরোপুরি স্বাধীনভাবে যা খুশি তাই করবেন কিম, সেই সুযোগও দিতে চান না সে। বেইজিং এর চাওয়া, পিয়ংইয়ং চীনের স্বার্থকে সম্মান করবে এবং এমন কোনো পদক্ষেপ নেবে না যা অঞ্চলের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বিপরীতে চীনকেও প্রয়োজন উত্তর কোরিয়ার, কারণ বর্তমানে চীনই উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। তাছাড়া ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে গেলে রাশিয়ার আর উত্তর কোরিয়ার সৈন্য বা অস্ত্রের প্রয়োজন নাও হতে পারে, তখন মস্কোর প্রভাব এমনিতেই কমে যাবে। তাই আগে ভাগেই চীনের সঙ্গে সখ্যতা করতে চান কিম, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সফরের আড়ালে পূর্ব এশিয়ার ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ ভূরাজনীতির দাবার গুটি সাজাচ্ছেন শি জিনপিং, যেখানে এ অঞ্চলে নিজের আধিপত্য বিস্তারে তার প্রধান অস্ত্র হতে পারে এই জনবিচ্ছিন্ন রাষ্ট্রপ্রধান কিম জং উন। মাত্র তো আর কটা দিন, একটু ধৈর্য ধরুন। ইরান চুক্তি হলো বলে এরপর হুড়মুড়িয়ে কমবে জ্বালানির দাম। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে এই কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের 100 দিনে অন্তত 37 বার এই কথা বলেছেন তিনি। এমন কথাও বলেছেন মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে ইরান, কিন্তু বাস্তবতা হলো গত 7 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী শান্তি চুক্তি এখনো বহুদূর। এর মধ্যে 8 জুনও ইরান যুদ্ধে জয়ের দাবি করেছেন ট্রাম্প। বারবার কেন এমন কাল্পনিক দাবি করছেন তিনি? এটা কোনো কৌশল নয় তো? একটু চালাক না হলে দুনিয়ায় টেকা কঠিন। গোটা বিশ্ব শাসন করা ট্রাম্প তা বুঝবেন না এ হয় নাকি? যুদ্ধ পরিস্থিতির মাঝেও তাই অর্থ বাজারকে চাঙ্গা রাখতে কৌশল অবলম্বন করছেন তিনি, কেননা যুদ্ধ থামানোর বার্তা দিলেই এর ইতিবাচক প্রভাব পড়বে বাজারে। কিন্তু মিথ্যা আশ্বাসে বাজার নিয়ন্ত্রণের এই চেষ্টা আর কতদিন? ন্যাড়া কয়বার বেলতলায় যায়? 37 বার যুদ্ধের কথা বলে মুখে ফেনা উঠিয়ে ফেলা ট্রাম্পের কথাতে নতুন করে কেনই বা আস্থা রাখবে বিশ্ববাসী? অথচ ইরানের সঙ্গে যখন পূর্ণ মাত্রার যুদ্ধ চলছে তখন 23 মার্চ ট্রাম্প বলেন
ইরানের সঙ্গে বড় বড় বিষয়গুলোর প্রায় সব বিষয়েই সমঝোতা হয়ে গেছে। পরদিন ট্রাম্প বলেন ইরান চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। এরপর অসংখ্যবার এই কথার পুনরাবৃত্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার কণ্ঠে সুর মিলিয়ে তার প্রশাসনের বাকিরাও বলেছে একই কথা। সবশেষ 8 জুন ট্রাম্পের ভাষ্য, চুক্তির খুব কাছাকাছি আছি আমরা। তবে তিনি এটাও অভিযোগ করেন ইরান ও ইসরায়েলের পারস্পরিক সংঘাত সেই সম্ভাবনাকে কিছুটা ঝুঁকির মধ্যে ফেলেছে। লেবানন ও ইরানে হামলা চালিয়ে চুক্তির মাঝপথে বাগড়া বাঁধানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি নেতানিয়াহুকে বলেছি সাবধানে থাকো, ফের হামলা চালানোর বোকামি করলে খুব শীঘ্রই তুমি একা হয়ে যাবে। নেতানিয়াহুকে আশকারা দিয়ে গাছে তুলে এখন হঠাৎই মই সরিয়ে নিচ্ছেন ট্রাম্প, যা প্রমাণ করে ইরানের সঙ্গে সমঝোতায় আসতে কতটা মরিয়া তিনি, যে কারণে এখন নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে দূরে ঠেলতেও ভাবছে না ট্রাম্প। নেতানিয়াহুর প্রতি এমন আচরণের কারণ, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বেড়েছে, ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির সংখ্যাও বেড়েছে, কেননা ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ নেতানিয়াহুর ফাঁদে পড়েই ইরানের যুদ্ধ শুরু করেছেন তিনি। এখন ইরানে ফের হামলা চালানোর জন্য তাকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু। এই অবস্থায় ইরানে অভিযান শুরু করলে ট্রাম্পের পররাষ্ট্রনীতি প্রশ্নের মুখে পড়বে। মার্কিন পররাষ্ট্রনীতি চলে কার কথায়, ট্রাম্পের না নেতানিয়াহুর? এই প্রশ্ন থেকে বাঁচতেই ইরানে যুদ্ধে ফিরতে চাইছেন না ট্রাম্প, বরং নেতানিয়াহুকে হুমকি ধমকি দিয়ে বোঝাতে চাইছেন কর্তৃত্ব এখনো তার হাতেই। গণমাধ্যমে ট্রাম্প নেতানিয়াহুর বিরোধের কথা সামনে আসলেও বিষয়টিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন ওয়াশিংটনে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার। তার ভাষ্য, অনেক সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যেও ঝগড়া হয়, একে বাড়তি গুরুত্ব দেওয়ার কিছু নেই। সেই সঙ্গে তিনি দাবি করেন ট্রাম্পের অনুরোধে নেতানিয়াহু পরিস্থিতি শান্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, কিন্তু ইসরায়েলে হামলা হলে চুপ করে বসে থাকবে না। অন্যদিকে তেহরান হুমকি দিয়েছে লেবানন কিংবা ইরানে ইসরায়েলের ফের হামলার সাহস দেখালে হরমুজ প্রণালীর সঙ্গে বাব আল মান্দের প্রণালী, লোহিত সাগর, এমনকি ভূমধ্য সাগরেও হামলা শুরু করবে তারা। এই অবস্থায় আগ্রাসী এ দুপক্ষকে শান্ত রেখে সত্যি সমঝোতায় পৌঁছাতে পারবেন তো ট্রাম্প? বৈরুত ও তেহরানের মধ্যে চলমান বাকযুদ্ধ নতুন করে সামনে এনেছে মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক সমীকরণকে। বিশ্লেষকরা বলছেন, লেবাননের জন্যই এখন ভেস্তে যেতে পারে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি। রিপোর্ট অনুযায়ী দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর একটি অবস্থান লক্ষ্য করে সম্প্রতি হামলা চালায় ইসরায়েল। এই ঘটনাকে ইরান নিজেদের জন্য সংবেদনশীল একটি সীমারেখার লঙ্ঘন হিসেবে বিবেচনা করে। জবাবে ইসরায়েলে চালায় ক্ষেপণাস্ত্র হামলা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ইসরায়েল তেহরান সহ বিভিন্ন শহরে পাল্টা হামলা চালায়। এতে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে দেখা যায় অনিশ্চয়তা। এর আগে ইসরায়েলি বাহিনী লিতানি নদী অতিক্রম করলে লেবাননের রাজনৈতিক মহলে বাড়ে উদ্বেগ। ওই সময় দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানায় লেবানন সরকার। লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতিও জড়িয়ে গেছে এই উত্তেজনার সঙ্গে। দেশটির সরকার অস্ত্র নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালালেও এই প্রক্রিয়ার বিরোধিতা করছে হিজবুল্লাহ। পাশাপাশি ইরানের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে সশস্ত্র গোষ্ঠীটি। একই সময় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস সতর্ক করে বলেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অভিযান অব্যাহত থাকলে নষ্ট হবে পুরো অঞ্চলের স্থিতিশীলতা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, আলোচনায় যুদ্ধ শেষ করার একমাত্র পথ। আমি আন্তর্জাতিক আলোচনায় লেবাননকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি। এই পরিস্থিতিতে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার বিরোধিতা করে এবং সংকট সমাধানে ইরানের মধ্যস্থতামূলক ভূমিকাকে আরও জোরদারের পক্ষে অবস্থান নেয়। এতে বৈরুত ও তেহরানের মধ্যে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা অবস্থানের উত্তেজনা আরও বেড়ে যায়। বিশ্লেষকদের মতে সীমিত যুদ্ধবিরতি কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি ক্রমেই বাড়ছে। ওয়াশিংটনের নেতৃত্বে হওয়া এই শর্ত ভিত্তিক সমঝোতায় দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সরিয়ে নেয়ার পাশাপাশি সেখানে লেবানন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে একটি পাইলট জোন গঠনের কথা ছিল। তবে বাস্তবে এসব শর্ত বাস্তবায়িত হয়নি।
ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক নেগার মর্তাজাভি বলেন, দক্ষিণ লেবাননে হামলা কিছুটা সহ্য করা হলেও বৈরুতের উপশহরে সরাসরি আঘাত সৃষ্টি করতে পারে বড় ধরনের উত্তেজনা। আমি মনে করি বর্তমান স্থবিরতা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। হয় এটি নতুন করে বড় সংঘাতে গড়াতে পারে, নয়তো যেতে পারে কোনো রাজনৈতিক সমঝোতার দিকে। এদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী কোনো শান্তি চুক্তি তখনই সম্ভব যখন লেবানন সহ আঞ্চলিক সংঘাতের অবসান ঘটবে। রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা নাজাফি বলেন, লেবানন ও হিজবুল্লাহ ইরানের কৌশলগত অবস্থানের সঙ্গে গভীরভাবে যুক্ত, তাই এদের আলাদা করে দেখা সম্ভব নয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।